গুলশানপুর নামক গ্রামে সারা ও শাবানা নামে দুই বোন বাস করত। তাদের বাবা বেঁচে ছিল না। তাদের মা বাজারে ফুল বিক্রি করত। এতে যে কয় টাকা ইনকাম হতো তা দিয়ে কোনো মতে তাদের সংসারের খরচ চলত। সারা ছোটবেলা থেকেই জাদু দেখা ও জাদু শেখার খুবই শখ ছিল। সারা ছোটবেলা থেকে যখনই কোনো জাদুকরকে দেখত তখনই তার কাছ থেকে কিছু না কিছু জানার চেষ্টা করত। আরে সারা, তুই কোথায় গিয়েছিলি? সেই কখন থেকে তোর অপেক্ষায় আছি। জঙ্গলে কাঠ কাটতে যাব, আমি রেডি হয়ে তোকে খুঁজছি। আরে আরে শাবানা, এত তাড়াহুড়োর কি আছে? আমি তো এলিনা জাদুকরনের কাছ থেকে একটি জাদুবিদ্যা শিখতেছিলাম। দেখ, এইসব জাদু মাদু শিখে কি আর পেট ভরবে? ওসব ধান্দা ছেড়ে দে, তাড়াতাড়ি চল আমার সাথে জঙ্গলে, চল, কাঠ কাটতে হবে। এভাবেই প্রায় কয়েক বছর কেটে গেল। শাবানা ও সারা দুইজনেই এখন অনেক বড় হয়েছে। হঠাৎ করে একদিন তাদের মায়ের শরীর প্রচন্ড খারাপ হলো ও তার মা এক সময় ইন্তেকাল করলো। তাদের মায়ের ইন্তেকালের পরে তারা একেবারে রাস্তায় বসে যায়। খাবারও অভাব পড়ে যায় তাদের মধ্যে। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। কি রে সারা, কি করা যায়? দেখ, খাবারের তো কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। চ, কালকে থেকে মায়ের জায়গায় আমরা ফুল বিক্রি করি, তাও কিছুটা টাকা হবে, এতে আমরা খেয়ে বাঁচবো। তারা দুই বোন মিলে একটি বাগানে গেল ফুল তোলার জন্য। তখন বাগানের মালিক তাদেরকে বলল, এই মেয়েরা শোনো, বাগানের মালিক তো আমার কাছে বাগান বিক্রি করে দিয়েছে। আগের মালিকের আর এই বাগান নেই। আমি এই বাগান থেকে তোমাদের ফুল ছিঁড়তে দেব না, যাও এখান থেকে। সারা বাবু, যদি আমরা ফুলই তুলতে না পারি তাহলে বিক্রি করব কি? আরে শাবানা, তুই এ নিয়ে ভাবিস না। তুই 2 কলসি পানি নিয়ে আয়, এরপর আমি তোকে জাদু দেখাচ্ছি। এরপর শাবানা সারার কথা মতো 2 কলসি পানি ভরে আনলো আর তারা এক ফাঁকা ময়দানে চলে গেল। সারা বাবু, আমি আশেপাশে দেখেছি কেউ নেই, আর এটা অনেক বড় খোলা জায়গা। এখন কি করব বলো? শাবানা, তুই 1 কলসি পানি আমার মাথায় ঢেলে দে, আমি হয়ে যাব অনেক বড় সুন্দর একটি ফুলের গাছ। তুই সেই ফুলের গাছ থেকে ঝুড়ি ভরে ফুল তুলে নিবি, কিন্তু মনে রাখবি একটি ডালপালা বা পাতা যেন না ভাঙে। ফুল তোলা হয়ে গেলে তুই 2য় কলসির পানি আবার আমার মাথায় ঢেলে দিবি, আমি আবারও মানুষের রূপে ফিরে আসবো। শাবানা সারার কথা মতো ঠিক তাই করলো। 1ম কলসি পানি তার মাথায় ঢালতে সে একটি খুবই সুন্দর ফুলের গাছে পরিণত হলো। শাবানা সে গাছ থেকে অনেকগুলো ফুল পেড়ে নিল। এরপর ওই গাছে আবারও সেই 2য় কলসির পানি ঢেলে দিল। সে সঙ্গে সঙ্গে আবার সারাতে পরিণত হলো। এরপর তারা দুই বোন মিলে ফুলগুলো নিয়ে বাজারে গেল। তাদের ফুলগুলো দেখে সবারই পছন্দ হলো, কারণ তাদের ফুলগুলো ছিল খুবই সুগন্ধি ও দেখতে খুবই সুন্দর। খুবই অল্প সময়ের মধ্যে তাদের সমস্ত ফুল বিক্রি হয়ে গেল। এদিকে ওই রাজ্যের মহারাজার ছেলে খুবই অসুস্থ। দীর্ঘদিন ধরে সে কথা পর্যন্ত বলতে পারে না। মহারানী, রাজকুমারের অসুস্থতার তো অনেক দিন হয়ে গেল। এমন কোনো ডাক্তার, কবিরাজ, হেকিম নেই যে তাদের থেকে চিকিৎসা ও পরামর্শ নেওয়া হয়নি, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। মহারানী খুবই চিন্তিত ছিল তার ছেলেকে নিয়ে। তার ছেলে কথা পর্যন্ত বলতে পারে না। ঠিক সেই সময় রাজকুমারী সেই ফুল হাতে নিয়ে রাজমহলে ঢুকলো যেটা সারা ও শাবানা বিক্রি করছিল। ওই ফুল দেখার সঙ্গে সঙ্গে রাজকুমার কিছুটা নড়ে উঠল আর বলল, আমা, এই ফুল তো দেখতে অনেক সুন্দর, আর এর সুগন্ধি কতটা না ভালো। তুমি এই ফুলকে আমার কাছে রেখে দাও। আমার ছেলে আজকে আমার সঙ্গে কথা বলেছে, আমার কি যে ভালো লাগছে। সেনাপতিরা, তোমরা সবাই এদিকে আসো। এই দেখো আমার মেয়ের হাতে যে ফুল দেখছো, এই ফুল দিয়ে গোটা রাজমহল সাজিয়ে ফেলো। তোমরা গোটা রাজ্যে তন্ন তন্ন করে খুঁজো এই ফুল কোথায় পাওয়া যায়। তোমরা তাড়াতাড়ি ফুল নিয়ে আসো। রাজ্যের সেনাপতিরা রাজ্যের সমস্ত এলাকাতে খুঁজতে লাগলো, কিন্তু 2 দিন পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজার পরেও সেই ফুল কোথাও তারা পেল না। ওই রাজমহলের পাশ দিয়েই সারা ও শাবানা দুইজন ফুল বিক্রি করতে করতে যাচ্ছিল আর হাঁক ছাড়ছিল। ফুল নিবেন? ফুল তাজা তাজা, টাটকা টাটকা, সুগন্ধি ফুল, ফুল নিবেন? মহারানী এ হাঁক শুনে 2য় তলার জানালা দিয়ে তাকিয়ে দেখলো সেই ফুল, যে ফুল দেখে তার ছেলের হুঁশ ফিরে এসেছে ও সে কথা বলেছে। মহারানী তাদেরকে দেখে খুবই খুশি হলো ও তাদের দুইজনকে রাজমহলের মধ্যে নিয়ে আসলো।
মহারানী সারা ও শাবানার কাছ থেকে সমস্ত ফুলগুলো ক্রয় করে নিল। ফুলগুলো পেয়ে রাজকুমার খুবই খুশি হলো। রাজকুমার সারার দিকে তাকিয়ে বলল, মা, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। এই মেয়ের সাথে বিয়ে দিলে আমি একেবারে ঠিক হয়ে যাব মা। সেনাপতিরা, তোমরা সবাই শোনো, আমার ছেলের ইচ্ছের মূল্য আমার কাছে সবচেয়ে দামি। তাই হবে যেটা আমার ছেলে বলেছে। এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। এরপর সমস্ত সেনাপতিরা গোটা মহলকে ফুল দিয়ে সাজিয়ে তুলল। কিছুক্ষণের মধ্যে রাজকুমারের সঙ্গে সারার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে সারা রাজকুমারের কাছে তার জাদু শক্তির কথা খুলে বলল। সব শুনে রাজকুমারের ইচ্ছা হলো সারা সেই জাদু শক্তি দেখার। এরপর 2 কলসি ভর্তি পানি নিয়ে রাজকুমার একটি খোলা ময়দানে সারার সঙ্গে গেল। রাজকুমার, আপনি প্রথম কলসি পানি আমার মাথায় ঢালতেই আমি সুন্দর ফুলের গাছ হয়ে যাব। এরপরে দ্বিতীয় কলসি ঢালতেই আমি আবারও আপনার স্ত্রী হয়ে যাব। রাজকুমার সারার কথা মতো তাই করল। রাজকুমার তার স্ত্রী সারার জাদুবিদ্যা দেখে অনেক খুশি হলো। আড়ালে দাঁড়িয়ে রাজকুমারের বোন সবকিছু দেখে ফেলল। পরের দিন রাজকুমার বাহিরে ছিল। সে তার ভাবির কাছে এসে বলল, ভাবি ভাবি, চলো না একটু খোলা ময়দানে যাই। তুমি ভাইকে যে জাদুটা দেখালে না, সেই জাদুটা আমি দেখে ফেলেছি। প্লিজ একবার আমাকে করতে দাও ভাবি, একবার শুধু, কাউকে বলবো না। সোহানা, আজকে নয়, অন্যদিন। তোমার ভাই আসার সময় হয়ে গেছে। তোমার ভাইয়ের জন্য মজাদার মজাদার খাবার তৈরি করব, বোঝো না? উফ ভাবি, খাবার তৈরি করার জন্য তো অনেক চাকর বাকর আছে, চলো না। এরপর ভাবিকে সাথে নিয়ে রাজকুমারী চলে গেল খোলা ময়দানে। দেখো সোহানা, আমি আগেই বলছি, কাউকে কিন্তু বলা যাবে না। আর যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যেতে পারে। ভাবি, তুমি বিশ্বাস করছো না কেন? আমি কাউকে বলবো না, প্লিজ শুধু একবার ভাবি। এরপর রাজকুমারী 2 কলসি পানি নিয়ে আসলো। সারার কথা মতো প্রথম কলসি পানি রাজকুমারী তার ভাবির উপরে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে সারা খুবই সুন্দর একটি ফুলের গাছে প্রকট হয়ে গেল। এরপর গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা সোহানার বান্ধবীরা সবাই এক এক করে বের হয়ে আসলো আর গাছ থেকে মনের আনন্দে ফুল ছিঁড়তে লাগলো। তারা ফুল ছিঁড়তে ছিঁড়তে গাছের পাতা ডাল পর্যন্ত এলোপাতাড়ি করে ছিঁড়ে ফেললো। এদিকেও সন্দেহ হয়ে আসলো। যখনই সোহানা ফুলের গাছের দিকে তাকালো, দেখলো ফুলের গাছের ডাল এলোপাতাড়ি করে ছেঁড়া। ফুলের গাছের এই অবস্থা দেখে সোহানা খুবই ভয় পেয়ে গেল। দ্বিতীয় কলসি পানি ফুলের গাছে না ঢেলেই সে তার বান্ধবীদের সঙ্গে দৌড়ে পালালো। এরপরে সারা ওই জঙ্গলের খোলা ময়দানে গাছ হয়ে থেকে গেল। এদিকে রাজমহলে রাজপুত্রবধূ না থাকায় সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেল আর সবাই খোঁজাখুঁজি করতেও শুরু করলো। এসব ঘটনায় রাজকুমার আবারও অসুস্থ হয়ে পড়ল। সে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। এদিকে ভয়ে রাজকুমারী সোহানা কারো কাছে মুখ খুলল না। এর কিছুদিন পরে বৃষ্টি হলো। বৃষ্টিতে ওই ফুলের গাছটি ভেজার সঙ্গে সঙ্গে সারা আবারও মানুষের রূপে রূপ নিল। কিন্তু সারার গোটা শরীর ছিল ক্ষতবিক্ষত, রক্তে রঞ্জিত। সারা তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে তার বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পরে শাবানা তার অনেক চিকিৎসা করলো। কিছুদিনের মধ্যে সারার গায়ের সমস্ত ক্ষত ঠিক হয়ে গেল। এদিকে রাজকুমার খুঁজতে খুঁজতে সারার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়িতে এসে সারাকে দেখে সে কেঁদে ফেলল। সারা, তুমি এখানে? আমি তোমাকে কোথায় না খুঁজেছি বলো। সারা? কিসের সারা? আপনার বোন আমার বোনের যে অবস্থা করেছে, আমার বোনকে আর আপনার বাড়িতে যেতে দিচ্ছে না। আমার বোনের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার বোন যা করেছে এর জন্য আমি ওকে কঠিন শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, আমি রাজমহলে আপনার সঙ্গে ফিরে যেতে পারি, কিন্তু শর্ত হলো আপনি আপনার বোন সোহানাকে কোনো প্রকার শাস্তি দেবেন না, কারণ আমি সোহানাকে ক্ষমা করে দিয়েছি। সারা, তোমার মন অনেক বড়। মনের দিক দিয়ে আমি কোনোদিন তোমার পর্যায়ে পৌঁছতে পারবো না। আমার বোন তোমার এতটা ক্ষতি করার পরেও তুমি আমার বোনকে ক্ষমা করে দিলে ক্ষমা না চাইতেই। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট সারা। এরপর সারা তার স্বামী রাজকুমারের সঙ্গে রাজমহলে ফিরে গেল আর সুখে শান্তিতে তাদের দিন কাটাতে লাগলো। হোশিয়ারপুর গ্রামে 2 এতিম বোন একসঙ্গে বাস করত। বড় বোন মনিকা ছোট বোন স্বপ্নাকে লালন পালন করানোর জন্য একটি পার্লারে চাকরি করত। এতে যে কয় টাকা স্যালারি পেত তা দিয়ে তার বোনের ভরণ পোষণ চালাত।
তার ছোট বোন স্বপ্নাকে লেখাপড়া করাতো, তার ছোট ছোট সব প্রয়োজন ও আবদারকে পুরো করত। মনিকার কারণে তার বোন স্বপ্না গ্র্যাজুয়েশন পাশ করবে, আর তার কলেজে ফেয়ারওয়েল পার্টি ছিল। একদিন স্বপ্না তার বড় বোন মনিকাকে বলল, মনিকা আপু, তুমি জানো না আমি তোমাকে বলিনি যে আমার স্কুলে ফেয়ারওয়েল পার্টি আছে, আর তার জন্য আমাকে বেনারসি সিল্কের শাড়ি দিতে হবে। তাহলে বলো কবে যাব বেনারসির পিওর শাড়ি কিনতে? ছোট বোন আমার, তোমাকে তো আমি পিওর বেনারসি সিল্কের শাড়ি কিনে দিতে চেয়েছি, কিন্তু তুমি তো ভালো করে জানো এই মাসে আমি কাজে যাইনি। এই মাসের অধিকাংশ দিনই আমার জ্বরে ছিল, এই জন্য স্যালারিও কম পেয়েছি। সংসারের খরচ কত কষ্ট করে চলছে। প্রিয় বোন আমার, এবার তোমাকে আমি একটা সস্তা দেখে শাড়ি কিনে দিই। আগামীবার পার্টিতে তোমাকে সিল্কের পিওর বেনারসি শাড়ি কিনে দিব, ঠিক আছে? যদি আজ মা বাবা বেঁচে থাকতো তাহলে ছোট ছোট জিনিসের জন্য এভাবে আমাকে কাঁদতে হতো না। সামান্য একটা ভালো শাড়ি চেয়েছি, আর কি চেয়েছি? যখন একটা জিনিস চাইবো তখনই ওই যে গরিবের বাহানা দেখাবে, টাকা নেয়, এই নেয়, সে নেয়, যাও এখান থেকে, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। স্বপ্না বোন আমার, তুমি এভাবে বলতে পারলে? মা বাবা মরে যাওয়ার পর থেকে সেই ছোটবেলা থেকে কত ভালোবেসে কষ্ট করে তোমাকে লালন পালন করে আসছি, কখনো মা বাবার অভাব বুঝতে দেইনি। নিজের ক্ষুধা পেটে রেখে তোমার জন্য খাবার কিনে এনেছি, নিজের জন্য কখনোই কিছু কিনিনি, কিন্তু তোমার সবকিছু প্রয়োজনের আগে আমি কিনে দিয়েছি। নিজের লেখাপড়া ছেড়ে দিয়েছি, তোমাকে লেখাপড়া করাচ্ছি। আমাদের সঙ্গে বিয়েটাও করলাম না। আমি যদি বিয়ে করতাম তাহলে তোমাকে দেখাশোনা করতে পারতাম না, লেখাপড়া শেখাতে পারতাম না। বিয়ে না করে বিয়ের বয়সটাও আমার কেটে গেল। আমার সবকিছু শেষ করে দিলাম শুধুমাত্র তোমাকে লালন পালন করার জন্য। আর তুমি বলছো আমি তোমার জন্য কিছুই করিনি, আমার সঙ্গে কথা বলবে না? তুমি বলো আমি তোমার জন্য আর কত কিছু করব? সব সময় কিছু না কিছু যদি চাই তাহলে ওই একই বাহানা, তুমি আমার জন্য এটা করেছো, সেটা করেছো, সব সময় এসব বলো। আমার এসব শুনতে ভালো লাগে না। হামিদের সঙ্গে বিয়ে করনি তার কারণ কি আমি জানি? হামিদের মা তোমার কাছ থেকে যৌতুক চেয়েছিল, তুমি যৌতুক কি করে দেবে? সেজন্য তো বিয়ে করনি। আর মায়ের কাছে কেন ওয়াদা করেছিলে যে আমাকে লালন পালন করবে? সেজন্য তুমি আমাকে লালন পালন করো, আমার জন্য। তুমি আমার উপরে অপবাদ লাগাবে না, বুঝেছো? বড় বোন হলে মানুষ কত কিছু করে, এইটুকু তো করতেই পারো। এসব বলে স্বপ্না রাখতে রাখতে বাইরে চলে গেল। স্বপ্নার এসব কথা মনিকার অন্তরে তীরের মতো বেঁধে গেল। মনিকা স্বপ্নার মন খারাপ হওয়াটা কিছুতেই মেনে নিতে পারল না। ফেয়ারওয়েল পার্টিতে মনিকা তার বোন স্বপ্নাকে হাসি খুশি দেখতে চেয়েছিল, সেজন্য মনিকা পার্লারে গিয়ে তার মালকিনের কাছ থেকে কিছু টাকা ধার নিল। সেই টাকা দিয়ে তার বোনের জন্য সিল্কের বেনারসি শাড়ি কিনল। যে শাড়িটা ছিল অনেক দামি, শাড়ি কিনে এনে মনিকা স্বপ্নাকে দিল। শোনো, আমাকে এই সিল্কের বেনারসি শাড়ি তো তুমি কিনে দিতেই পারতে, তাহলে এত ড্রামা কেন করলে? হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, আমার পার্টিতে তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি অবশ্য তোমাকে আগে বলেছিলাম যাওয়ার জন্য, এখন নিষেধ করছি, কারণ কলেজে আমার একটা সম্মান আছে। তোমার তো ওখানে যাওয়ার মতো ভালো কোনো কাপড়ই নেই, ওখানে তোমাকে নিয়ে গেলে আমার ইনসাল্ট হবে, তাই বলছি তোমাকে আমি নিয়ে যেতে পারবো না সাথে। বোনকে অনেক রকম কটু কথা শুনিয়ে সেই নতুন বেনারসি শাড়ি পরে স্বপ্না চলে গেল ফেয়ারওয়েল পার্টিতে। স্বপ্নার সব বান্ধবীরাই স্বপ্নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ স্বপ্নাকে দেখতে অনেক সুন্দরী লাগছিল, আর স্বপ্নার সবচেয়ে দামি পিওর বেনারসি শাড়ি পরেছিল। এত দামি শাড়ি পরার কারণে স্বপ্নাকে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। তখন স্বপ্নার কাছে ক্রিস এলো আর তাকে বলল, স্বপ্না, আমি আমার মা বাবাকে তোমাদের বাসায় নিয়ে আসতে চাই, কারণ আমার মা বাবা বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজছে, আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু ক্রিস, তোমরা তো অনেক বেশি ধনী, আমরাও অনেক ধনী, কিন্তু তোমাদের মতো তো এত বেশি না। তবে আমার না ভয় লাগে যদি তোমার মা আমাকে পছন্দ না করে। না না, আমার মা তোমাকে অবশ্যই পছন্দ করবে, তোমরা তো ধনী, তাই না? আমার মা তো শুধু গরিবকে দেখতে পছন্দ করে না, গরিবরা হলো আমার মায়ের দুশ্মন, মা দু চোখে দেখতে পারে না। আমার না শোভ করা একদম পছন্দ না, এই জন্য ধনী হয়েও গরিবের মতোই আমি জীবন কাটাই। বেশি মোড নিয়ে চলতে আমার ভালো লাগে না। ঠিক আছে ক্রিস, তুমি আমাকে বলে দিও তোমার মা বাবাকে নিয়ে তুমি আমাদের এখানে কবে আসছো। স্বপ্না কলেজের সবার কাছে নিজেকে অনেক ধনী বলে পরিচয় দিয়েছিল, এজন্য সে তার বড় বোন মনিকাকে কলেজে আনেনি।
কয়েকদিন পরে স্বপ্নার কাছে কৃষের ফোন আসলো যে 2 দিন পরে কৃষ তার মা বাবাকে নিয়ে স্বপ্নাকে দেখতে আসছে তাদের বাসায়। তখন স্বপ্না তার বোনকে বলল, আপু শোনো, এই ঘর ছেড়ে আমাদেরকে এখন যেতে হবে, কারণ এই ঘর আমি বিক্রি করে দিয়েছি, আর সেই টাকা দিয়ে মহলের মতো অনেক বড় বাড়ি আমি ভাড়া নিয়েছি। এখন আমাদের সেই প্রাসাদের মতো অট্টালিকার ঘরে গিয়ে থাকতে হবে, কারণ 2 দিন পরে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। ওরা না অনেক ধনী, ওদের চোখে নিজেকে ধনী দেখানোর জন্য কিছু তো করতেই হবে, তাই না? এই জন্য আমি আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি। ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ স্বপ্না, এই তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? মা বাবার শেষ চিহ্ন এটুকু তুমি বিক্রি করে দিলে, আর ভাড়া বাড়ি নিয়েছো, আর মিথ্যে বলে বিয়ে করতে চাইছো? মিথ্যে বলে আর যাই হোক না কেন, বিয়ের সম্পর্ক থাকে না, কদিন ঠিক বিয়ে। আমার প্রিয় বোন স্বপ্না, তুমি যা করছো এটা ভুল করছো। তুমি অনেক লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, তুমি যদি একটি ভালো চাকরি করো তাহলে ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। তাই বলছি স্বপ্না বোন আমার, তুমি এটা করো না। আমাকে বেশি জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এই বাড়ির উপর শুধু তোমার অধিকার নয়, আমারও আছে, তাই আমি বাড়ি বিক্রি করে যদি মহলের মতো সুন্দর একটি বাড়ি ভাড়া নিই তাতে আমার দোষ কি? যদি এটা করে আমার বড় ঘরে বিয়ে হয় তাহলে তো তোমার খুশি হওয়ার কথা, কিন্তু না, তুমি তো খুশি হবেই না, কারণ আমার সুখ দেখে তো তোমার হিংসে হচ্ছে, তাই না? বড় ঘরে আমার বিয়ে হচ্ছে শুনে তোমার তো গায়ের মতো জ্বলন্তি উঠে গেছে, এটা তোমার চেহারা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। স্বপ্ন, তুমি কেমন কথা বলছো? তোমার খুশি দেখে যদি পৃথিবীতে কোনো ব্যক্তি আনন্দিত হয় সেটা তো প্রথমে আমি। তারপরও স্বপ্না, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যেটা করতে যাচ্ছ অনেক বড় ভুল করতে যাচ্ছ, ভুল। মনিকা আপ্রাণ চেষ্টা করলো তার বোন স্বপ্নাকে এই ঘর থেকে বেরিয়ে আসতে, কিন্তু কে শোনে কার কথা। স্বপ্নার তো একটি স্বপ্ন ছিল, তা হলো ধনী ঘরে বিয়ে করা। এই জন্য স্বপ্না মনিকার কোনো কথাই শুনল না। সে সেই দিনই ওই বাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে আসলো। ওদিকে ক্রিশ সময় মতো তার মা বাবাকে সঙ্গে নিয়ে স্বপ্নাকে দেখতে চলে আসলো। ক্রিশ এর মা বাবা স্বপ্নাকে দেখে পছন্দ করে ফেললো। এরপর অনেক ধুমধাম করে ক্রিশের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়ে গেল। মিথ্যে নাটক করে স্বপ্না যা হাসিল করতে চেয়েছিল তা পেয়ে গেল, কিন্তু স্বপ্না এটা কখনোই ভাবল না যে তার এই ভুলের কারণে তার বোন মনিকার কতটা কষ্টের মাসুল দিতে হচ্ছে। মাথা গোজার মতো ছোট্ট যে একটু ঠাঁই ছিল তাও মনিকার উপর থেকে চলে গেল। মনিকা নিরুপায় হয়ে ছোট্ট একটি ভাড়া বাসাতে থাকতে শুরু করলো। মনিকা, তুমি তো এখন একাই, তাহলে বিয়ে কেন করে নিচ্ছ না? তোমার ছোট বোনের বিয়ে পর্যন্ত হয়ে গেল। ছোট বোনের জন্য তুমি তো তোমার জীবন একেবারে বরবাদ করে ফেলেছো। এখন আর দেরি কেন, এখন একটা বিয়ে করে নাও। আমার আইডিয়াতে একটি ছেলে আছে, অনেক ভালো। যদি ওর সঙ্গে তোমার বিয়ে হয় তাহলে সম্মানের সঙ্গে দুবেলা দুমুঠো ভাত দিতে পারবে তোমাকে। এই প্রস্তাব শুনে মনিকা নিষেধ করল না, সে বিয়ের কথা বলার জন্য অনুমতি দিয়ে দিল। এরপর অল্প কয়েকদিনের মধ্যেই মনিকার বিয়ে হয়ে গেল। মনিকা শ্বশুর বাড়ি গিয়ে খুব ভালোভাবে দায়িত্ব পালন করতে লাগলো। শ্বশুর বাড়ির সবাই মনিকাকে অনেক ভালোবাসত। এভাবেই প্রায় কয়েক বছর চলে গেল। 5 বছর পরে একদিন মনিকা তার স্বামী ও ছোট্ট বেবিকে নিয়ে শহরে বেড়াতে গেল। বাবা দেখো না, ওই ড্রেসটা কত সুন্দর, আমি ওটাই নেব। না না বেটা, এই জামাটা বেশি ভালো লাগছে না, আমি এর চেয়েও তোমাকে অনেক সুন্দর জামা কিনে দেব, ঠিক আছে? না 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 মা, আমি এটাই নেব, এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। আরে আল্লাহ, ড্রেসটা কিনে দাও না, মেয়ে এত করে বলছে। না না, এ কি বলছো, এই ড্রেসের দাম অনেক। যদি আমরা তারাকে এই ড্রেসটা কিনে দেই তাহলে বাড়িতে যাওয়ার পর্যন্ত ভাড়াটাও থাকবে না। আরে বাবা, এই যে দেখছি মনিকা আপু। আরে আপু, তুমি এখানে? এটা তো অনেক দামি শপ, তুমি তো গ্রামে থাকো, এখানে শপিং করতে এসেছো? তুমি এখানে শহরে কি করতে এসেছো? আরে আমার প্রিয় ছোট বোন স্বপ্না, তুই কেমন আছিস? এতদিন পরে তোর সঙ্গে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে আমাদের বাচ্চা তারা। আর এটা নিশ্চয় তোর মেয়ে, কত সুন্দর। ওয়াও মামনি, কি নাম রেখেছিস তোর মেয়ের? তোর মতোই তো দেখতে সুন্দর হয়েছে। মামি মামি, এরা কারা? এত গরিব মানুষ, আমাদের তো কোনো আত্মীয় বলে নেই। ছি ছি ছি, দুর্গন্ধ বের হচ্ছে। মামনি, তুমি এটা ভেবে নাও যে এটা তোমার খালাই হয়। আসলে ভাগ্যের ব্যাপার, ভাগ্য গুণে
তোমার মা ধনী, আর ভাগ্যের দোষে তোমার খালা হচ্ছে গরিব। আরে মনিকা আপু, বিয়ে করেছো এইরকম গরিবের সাথে, কমাস কম একটা প্রপার্টি দেখে ভালো ছেলেকে পটিয়ে বিয়ে করতে পারতে। মনিকা আপু, আপনার সঙ্গে পরিচয় হয়ে আমি অনেক খুশি হলাম। আমাদের অ্যানিভার্সারি, এই জন্য শপিং করতে এসেছি। আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের ইনভাইট করব না, বাসায় গিয়ে করব। কি বলছো তুমি? কষ্ট করে ওই গ্রামে অনেক দূরে যে বাসায় গিয়ে ইনভাইট করার কি দরকার আছে? মনিকা আপু ঠিক বলিনি? এখানে দাঁড়িয়ে যদি ইনভাইট করো তাহলে আপু ভালোভাবে মেনে নেবে। আরে না না স্বপ্না, আমি আপুদের বাসায় যাব। গ্রামে যাওয়ার আমার অনেক ইচ্ছে। ক্রিস কোনো কথাই শুনল না। সে মনিকার সঙ্গে ওয়াদা করল যে ইনভাইট করতে মনিকাদের বাসায় যাবে। এরপর মনিকা শপিং মল থেকে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে মনিকার মেয়ে তারা তাকে বলল, মা, ওই যে স্বপ্না আন্টির মেয়েকে দেখলে না? ও কত সুন্দর ফ্রক পরেছিল, কিন্তু কথা বলার কোন আদব নেই। গরিব, ঘৃণা, দুর্গন্ধ এসব কি করে কথা বললো মা? ধনীরা কি এভাবেই কথা বলে? আমরা গরিব বলে কি আমাদের কি এভাবেই কথা শোনাতে হয় মা? আরে না না মামনি, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। এই যে তারার বাবা, শোনো, আমার বোন আর বোন জামাই এই প্রথম শহর থেকে আমাদের বাসায় বেড়াতে আসবে। ওরা অনেক ধনী। এইরকম কি আর ভাঙা জায়গায় বসতে দেওয়া যায়? এরকম পুরনো ভাঙা প্লেটে তো খাবার দেওয়া যায় না। ওদের জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। কি করা যায় বলো তো? হাই খোদা, কি আর করব, তুমি তো ঠিক কথাই বলেছ। পরের দিন স্বপ্না চলে আসলো তার স্বামীকে সঙ্গে করে মনিকাদের বাসায়। এরপর স্বপ্না মনিকাকে একটু সাইডে নিয়ে গেল। তারপর বলল, আবু, এ কি? তোমরা গরিব জানতাম, কিন্তু এতটা গরিব তা জানতাম না। শ্বশুর বাড়ির লোকজনের কাছে আমার নাকি কাটা গেল, মান সম্মান সব চলে গেল। টাকা পয়সা নেই, আমার কাছে চাইলে তো পাতে, তাই না? আমি তোমাকে দিয়ে দিতাম। এইরকম গরিবের সঙ্গে বিয়ে করেছো তুমি। ছি 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 ছি, গোবর দিয়ে লেপা বাড়ি ঘর, আর ফাটা ভাঙা এইসব ফুটি দিয়ে তৈরি করা ঘর। ছি ছি ছি। আরে না না স্বপ্না বোন, তুমি কি বলছো? ঘরের মধ্যে চলো, দেখবে আমি কত সুন্দর ব্যবস্থা করেছি। ঘরের ভিতরে বিছানার চাদর পেতেছি, আর ভাঙা তো চেয়ার দেইনি, ভালো চেয়ারের ব্যবস্থা করেছি, আর 5 রকম রান্না করেছি। তোমার সবচেয়ে হালুয়া পছন্দ না? হালুয়াও রান্না করেছি। আমি জানি আমার ধনী বোন আসবে, তাই খুব ভালো ব্যবস্থা করেছি তো। আর আমি তোমার ইনসাল্ট কেন করাবো বলো তো বোন? হে খোদা, কেন যে সেদিন শপিং এ গিয়েছিলাম আর তোমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আমি তো ক্রিসকে কোনোভাবে ধরা দিতে পারলাম না। ও আসবে আসবে, নাছোড় বান্দা। শুধু ওই ক্রিসের জন্যই আমাকে এখানে আসতে হলো, নইলে তো আমি কখনোই আসতাম না। স্বপ্না বোন আমার, এখন এসব চলো, চলো ভেতরে চলো। মাম্মি মাম্মি, আমি ভেতরে যাব না। এত ছোট ঘরের মধ্যে গেলে আমার তো বন্ধ হয়ে আসবে। দম তো বন্ধ হয়ে আসবে মামনি, কারণ তোমাদের যে বাথরুম না, সেটা এদের বাড়ি থেকে অনেক বড়। এভাবে স্বপ্না একের পর এক তার বড় বোন মনিকাকে ইনসাল্ট করতেই থাকলো। তার মুখে যখন যেটা আসলো তখন সেটাই বলে দিল। কিন্তু স্বপ্না মোটেও বুঝতে পারল না যে তার গরিব বোন তাদের স্বাগতম জানানোর জন্য কতগুলো টাকা কর্জ নিয়েছে। স্বপ্না মনিকার সব বিষয়ের মধ্যে একটি করে খারাপ দিক খুঁজে খুঁজে বের করতে লাগলো, কিন্তু মনিকা কোনো উত্তরই দিল না। চুপচাপ মনিকা তার ধনী বোন স্বপ্নার সব অপমান সহ্য করতে লাগলো। এমনকি স্বপ্নাকে বিদায় দেওয়ার জন্য মনিকা বাহিরে পর্যন্ত গেল। বিদায়ের সময় স্বপ্না তার বোনের কানে কানে বলল, শোনো, শুধুমাত্র ক্লেশের কারণে আমি তোমার বাসায় এসেছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, কখনোই তুমি এই ধনী বোনের বাড়িতে বেড়াতে যাবে না, বুঝেছো? তুমি যা খুশি তাই বাহানা তৈরি করবে, বাহানা তৈরি করে আমাদের বাড়িতে আসবে না, বুঝেছো? স্বপ্নার এ কথা শুনে মনিকা অনেক কষ্ট পেল। এরপরও মনিকা স্বপ্নাকে বিদায় দিতে লাগলো। ঠিক তখনই তার প্রতিবেশী একজন চলে আসলো, আর সেই পুরনো প্রতিবেশী স্বপ্নাকে দেখে বলল, আরে স্বপ্না, এত বছর পর তোমার গরিব বোনের কথা মনে পড়লো? ইস, বেচারি মনিকা কতই না কষ্ট করেছে তোমার জন্য, কত কষ্ট করে তোমাকে ওই ধনীর বাড়িতে বিয়ে দিয়েছে। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত বেচারি মনিকা কতই না কষ্ট করেছে, কিন্তু নিজের ধনী বোনকে একটি আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি। প্রতিবেশীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্রিস সবকিছু জেনে ফেলল যে আজ পর্যন্ত স্বপ্না যা কিছু বলেছে সবকিছু মিথ্যে বলেছে। সবকিছু জানার পরে ক্রিস অনেক রেগে গেল।
ক্রিস স্বপ্নাকে নিয়ে বাসায় গেল ঠিকই, কিন্তু ওই দিনের পর থেকে ক্রিস স্বপ্নাকে ইজ্জত সম্মান কোনো কিছুই দিল না। যে সম্মানটি ক্রিসের কাছ থেকে স্বপ্না এতদিন পেয়েছিল, স্বপ্না তার শ্বশুর বাড়িতে এক চাকরানির মতো জীবন যাপন করতে লাগলো। কারণ ক্রিস সবচেয়ে ঘৃণা করত মিথ্যা, আর স্বপ্নাকে ক্রিস সে মিথ্যা বলার কারণে এমনটা শাস্তি দিতে লাগলো। অনেক বছর আগে মনিকাজি বলেছিল, মিথ্যের উপর আর যাই হোক সংসার টিকিয়ে থাকে না। সেই কথা স্বপ্না হাড়ে হাড়ে টের পেতে লাগলো। ওদিকে মনিকা তার বুদ্ধিমত্তা ও ভালো ব্যবহারের কারণে শ্বশুর বাড়িতে খুবই সুখের জীবন যাপন করতে লাগলো। কারণ মনিকা ছিল একদম সত্যবাদী আর খুবই বুদ্ধিমতী মহিলা। আর স্বপ্না ছিল মিথ্যেবাদী। মিথ্যে বলার কারণে স্বপ্না সারাটা জীবন শ্বশুর বাড়িতে চাকরানির মতোই জীবন কাটাতে হলো।